ঠিক আছে, দেখতে পাচ্ছিস সবাই? তো দেখ এই যে মাল্টিমিটারটা আছে, এই মাল্টিমিটারের মধ্যে এই পার্টটা পরিষ্কার বুঝতে পারছিস যে এটা হচ্ছে ডিসি ভোল্টেজের জন্য। কারণ দেখ ভি এর তলায় যে সাইনটা আছে ভালো করে লক্ষ্য কর, একটা ড্যাশ আর তার তলায় ডট 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 ডট, এটা হচ্ছে ডিসি ভোল্টেজের সিম্বল। তার মানে এই পার্টটা দিয়ে ডিসি মেজারমেন্ট করব। দেখা যাচ্ছে না? ঠিক আছে, আর ওই দিকে দেখ একটা রয়েছে ভি এর তলায় একটা ঢেউ খেলানো চিহ্ন, ওটা হচ্ছে এসি মেজারমেন্ট মানে সিস্টেম, মানে ওটা হচ্ছে এসি ভোল্টেজ মেজারমেন্টের জায়গা। দেখতে পাচ্ছিস দুটোকেই ডিফারেন্সটা দেখতে পাচ্ছিস? এবার দেখ উপরের যে পার্টটা এখানে থাকে হচ্ছে হায়ার রেঞ্জ, আর একদম নিচের পার্টে থাকে লোয়ার রেঞ্জ। অর্থাৎ ডিসির ক্ষেত্রে 600 ভোল্ট হচ্ছে হায়ার রেঞ্জ আর 200 মিলিভোল্ট হচ্ছে লোয়ার রেঞ্জ। দেখ 200 এম রয়েছে নিচে একদম। এসির ক্ষেত্রে 200 ভোল্ট হচ্ছে লোয়ার রেঞ্জ, মানে 200 ভোল্ট লোয়ার রেঞ্জ নয়, অ্যাকচুয়ালি এটা লোয়ার রেঞ্জটা হচ্ছে 0 থেকে, ঠিক আছে? এটা 0 থেকে আপ টু 600, আর এটা হচ্ছে 0 থেকে আপ টু 600। তো এটা এসি 0 থেকে আপ টু 600, এটা ডিসি 0 থেকে আপ টু 600। কিন্তু কি, যখন আমরা 200 ভোল্টের জিনিস, 200 ভোল্টের নিচে জিনিসপত্র মেজারমেন্ট করবো এসির ক্ষেত্রে, তখন এই 200তে আমরা রেখে দেবো, তাহলে আমরা অনেকটা একদম অ্যাকিউরেট রিডিংটা পাবো। আর যখন 200-র উপরে কিন্তু 600-র নিচে কোয়ান্টিটি মেজার করবো, তখন আমরা কাঁটাটা এইখানে রাখবো। বোঝা গেছে? এটার ক্ষেত্রে কি, যখন 200 মিলিভোল্টের নিচে কোনো কিছু কোয়ান্টিটি মেজার করবো তখন কাঁটাটা এইখানে রাখবো, যখন 2 ভোল্টের নিচে কিছু মেজার করবো তখন এখানে রাখবো, যখন 20 ভোল্টের নিচে কিছু মেজার করবো এখানে রাখবো, এরকম ভাবে উপর দিকে গুলো সেরকম। এবার দেখ তোরা কোশ্চেন করতে পারি যে 600 ভোল্ট মানে তো 600 ভোল্টের নিচে যে কোনো কিছু মেজার করা যায়, তাহলে আমি যখন 2 ভোল্ট মেজার করবো তখন আমি যদি 600 ভোল্টের কি কাজ করবে না? করবে। কিন্তু প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে 2 এর জায়গায় হয়তো তুই 1.5 বা এরকম কিছু পাবি। কারণ এই প্রত্যেকটা ভোল্টেজের যে চ্যানেল তার পেছনে একটা করে রেজিস্ট্যান্স লাগানো আছে, যাতে হাই কারেন্টটাকে ও রেজিস্ট করতে পারে বা হাই ভোল্টেজটাকেও রেজিস্ট করতে পারে। তো সেই কারণে যদি আমরা এই উপরের দিকে দিয়ে নিচের দিকে জিনিস মাপি তাহলে আমাদের অ্যাকিউরেসিটা কম আসবে। তাই আমরা যদি 200-র দিকে মানে 2 ভোল্টের কাছাকাছি কিছু মাপতে চাই তাহলে 2 ভোল্টের এখানে দিয়েই মাপতে হবে, সেটা হলে আমরা অ্যাকিউরেট রিডিংটা পাবো। তো এটা গেল হচ্ছে ভোল্টেজ। এবার আছে দেখ অ্যাম্পিয়ার। মাথায় রাখিস যে জেনারেলি এই ধরনের মাল্টিমিটার দিয়ে অনলি ডিসি অ্যাম্পিয়ার মাপা যায়, এসি অ্যাম্পিয়ার কিন্তু মাপা যায় না। ঠিক আছে, কারণ দেখ অ্যাম্পিয়ারের তলায় যে চিহ্নটা দেওয়া রয়েছে ভালো করে দেখ, এটা কিসের চিহ্ন, ডিসি না এসি? ডিসি, কারণ ড্যাশের তলায় ডট 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 ডট, এটা হচ্ছে একটা ডিসি চিহ্ন। ওকে, তো সেই কারণে মাল্টিমিটার দিয়ে অনলি কিন্তু ডিসি অ্যাম্পিয়ার মাপা যায়, এসি অ্যাম্পিয়ার মাপার মতো মাল্টিমিটার নেই তা নয়, আছে কিন্তু তাদের সংখ্যা কম। জেনারেলি মিড লেভেল মাল্টিমিটারে এই ডিসি অ্যাম্পিয়ার কিন্তু মাপা যায়। এবার এটা দেখ একদম উপরে যেটা রয়েছে মানে ওটা হচ্ছে লোয়েস্ট রেঞ্জ, সেটা কত রয়েছে, 200 মিউ। দেখতে পাচ্ছিস 200 মিউ। তো 200 মিউ মানে হচ্ছে 200 মাইক্রো। তাহলে 200 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে আপ টু দেখ উপরেরটা রয়েছে 10 অ্যাম্পিয়ার, এইখানটায় রয়েছে দেখ 10 অ্যাম্পিয়ার। তাহলে আপ টু এখানে 10 অ্যাম্পিয়ার অবধি মাপা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ারেজ, অর্থাৎ ডিসি কারেন্টের কোনো অ্যাম্পিয়ার। এছাড়া ধর এখানেতে রেজিস্ট্যান্স মাপা যায় বিভিন্ন, দেখ 200 ওহম থেকে মানে 0 ওহম থেকে 2 মেগা ওহম অবধি রেজিস্ট্যান্স মাপা যায়। এখানে সেই রেজিস্ট্যান্সের জায়গা রয়েছে।
জিনিস মাপা যায় যাকে বলা হয় কন্টিনিউটি। কন্টিনিউটি কথাটার মানে কি, ধর একটা সার্কিট আমি কদিন আগে বানিয়েছিলাম, ঠিক আছে, ধর এই কয়েকদিন আগে এরকম একটা সার্কিট আমি বানিয়েছিলাম। এই সার্কিটটা দেখ কয়েকদিন ভুল করে আমি জলে ফেলে রেখেছিলাম, দেখ রাফ করে গেছে, দেখতে পাচ্ছিস? তো ধর এদিকটা কি হয়, এদিকটাতে কোনো সমস্যা হবে না, কিন্তু যেটা যত ঝামেলা হয় এদিকটাতে, মানে এটাতে সালফেট জেনারেট করে, মানে একটা তামার উপর একটা বিক্রিয়া হয়ে যায়, বাতাসের ওই অ্যাসিডিক রেন বা এই জাতীয় জিনিসপত্রের ময়েশ্চারের সংস্পর্শে এলে। এবার হয় কি, তার ফলে অনেক সময় দেখা যায় সার্কিটটা কাজ করছে না, ঠিক আছে? তো যখন সার্কিটটা কাজ করে না, তখন আমাদের চেক করতে হয় যে কোথা থেকে কি মিস হচ্ছে। তখন আমরা কি করি, জেনারেলি একটা পয়েন্ট টু একটা পয়েন্ট কানেকশন আছে কিনা এটা আমরা চেক করি। এটাকে বলা হয় কন্টিনিউটি চেকিং, ঠিক আছে? অর্থাৎ যেমন আমি তোদেরকে বলছি, কোন একটা জিনিসকে ধরে ধর আমরা আরেকটা জিনিস ধরে চেপে দেখলাম যে এটার মধ্যে দিয়ে কানেকশন পাস করছে কিনা, তো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কন্টিনিউটি আছে কিনা চেক করা। এই যে জিনিসটা, এটাতে কি হয় দেখ, এটা এখানে ঠেকালে আলোটা জ্বলে। তার মানে কি, যদি দুটো পয়েন্ট ইলেকট্রিক্যালি কানেক্ট থাকে তাহলে এটা ঠেকালে আলোটা জ্বলবে, তাই তো? ধর এই যে এখানে এই জিনিসগুলো রয়েছে, এর মধ্যে ধর আমি যে কোনো একটা জায়গা ধরলাম, যে কোনো একটা, ধর এই পয়েন্টটা ধরলাম, এই পয়েন্টটার সঙ্গে যদি এই পয়েন্টটা ঠেকাই দেখ আলোটা জ্বলছে না, তার মানে এই দুটো পয়েন্ট কানেক্টেড নেই। কিন্তু যদি এটা আমি এইখানে ঠেকাই দেখ আলোটা জ্বলছে, অর্থাৎ এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা কানেক্টেড। তার মানে আমরা কি চেক করছি, কন্টিনিউয়েশন আছে কিনা, অর্থাৎ কানেক্টিভিটিটা কন্টিনিউ কিনা, এই জিনিসটাকে বলা হয় কন্টিনিউটি চেকিং, ঠিক আছে? তো এবার কন্টিনিউটি চেকিং ওইরকম একটা পাতি ডিভাইস দিয়ে করা যায় 10-15 টাকা দামের, কিন্তু মাল্টিমিটারেও কিন্তু কন্টিনিউটি চেকিং এর সিস্টেম আছে। কিরকম তোরা জানিস যদিও, তাও দেখিয়ে দিচ্ছি। দেখ, এটাকে আমি কন্টিনিউটিতে সেট করলাম। জেনারেলি কন্টিনিউটি চিহ্নটা থাকে ওয়াইফাই এর মতো দেখতে, মানে সাউন্ড টাইপের কিছু একটা দেখতে। যখন আমরা কন্টিনিউটিতে দিয়ে দুটো লিড ঠেকাই, ঠিক আছে, ছেড়ে দিলে আওয়াজ করবে না, অর্থাৎ কন্টিনিউটি থাকলে আওয়াজটা করবে। ঠিক যেমন ওতে আলো জ্বলছিল, এটাতেও ঠিক তাই। তো আমরা এখন এটাকে ধর ঠেকিয়ে দেখছি এই দুটোর মধ্যে কন্টিনিউটি আছে কিনা, দেখ কোনো আওয়াজ নেই। কিন্তু যখন এটাতে ঠেকাচ্ছি, ওকে, তাহলে এটাকে বলা হয় কন্টিনিউটি চেকিং। এটা আমাদের যে কোনো সার্কিট চেকিং এ ভীষণ কাজে লাগে। ধর এখানে আমি একটা সার্কিট নিলাম, এই সার্কিটটার এই দুটো পয়েন্টের মধ্যে কানেকশন আছে কিনা আমায় দেখতে হবে। দেখ কানেকশন নেই এখানে, যেহেতু রাস্টিং হয়ে গেছে কানেকশন নেই। রাস্টিংটা যখন একটু ঘষে তুলে দিলাম আমি, তখন কিন্তু আবার কানেকশন পাচ্ছি। বোঝা গেল? তো এইভাবে আমরা জেনারেলি কন্টিনিউটি চেকিং করি যে কোনো সার্কিটের ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে যে এই যে ডায়োডটা আছে, এই ডায়োডের থেকে একদিকে একটা হোয়াইট ব্যান্ড রয়েছে, দেখ পরিষ্কারভাবে দেখতে হলে দেখতে হবে। এই হোয়াইট ব্যান্ডটা হচ্ছে নেগেটিভ সাইড বা রিভার্স সাইড, আর উল্টো দিকটা হচ্ছে পজিটিভ সাইড। এখন একটা ডায়োড, ধর উপরের এই ব্যান্ড সমস্ত লেখা টেখা মুছে গেছে, সেখানে নেগেটিভ বা পজিটিভ আমরা বুঝবো কি করে? সেখানে নেগেটিভ বা পজিটিভ বোঝার জন্য আমরা মাল্টিমিটার ইউজ করতে পারি, আবার ওই যে ওই ধর কন্টিনিউটি চেকারটা আছে ওটা ইউজ করতে পারি। এটা একদম বেসিক একটা জিনিস। আরেকটা ব্যাপার হচ্ছে কোনো একটা ডায়োডটা আদৌ ঠিক আছে কিনা,
মানে ডায়োডটা যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে তো সেটা দিয়ে কাজ হবে না। ডায়োডটা কন্ডিশনটা ওকে আছে কিনা এটাও কিন্তু আমরা থ্রু মাল্টিমিটার চেক করতে পারি, মানে ওই একই ভাবে আর কি, যেটা দিয়েই আমরা পোলারিটিটা চেক করবো ডায়োডের একই ভাবে কিন্তু আমরা সেটা বুঝে যেতে পারবো। যদি দেখ পোলারিটি ঠিক থাকে তাহলে আমরা বুঝতেই পারবো যে ডায়োডটা ঠিক আছে। এই যে ডায়োডটা এখানে আছে, এই ডায়োডটাকে আমায় চেক করতে গেলে কি করতে হবে? এই ডায়োডটার আমায় কন্টিনিউটি চেক করতে হবে। কন্টিনিউটিটা আমরা কোন দিকে পাবো? অনলি ফরওয়ার্ড বায়াসে আমরা কন্টিনিউটি পাবো, আর রিভার্স বায়াসে আমরা কোনো কন্টিনিউটি পাবো না। এটা যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে ডায়োডটা ঠিক আছে। না, কন্টিনিউটি কথাটা খানিকক্ষণ আগে বললাম, কন্টিনিউটি কথাটার মানে হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে কন্টিনিউশন আছে কিনা। পোলারিটি মানে হচ্ছে যে কোন একটা জিনিস, ধর কোন একটা ডায়োডে তুই কি করেছিস, দেখছিস যে দুদিকেই কন্টিনিউ হচ্ছে, যদিও সেটা ইম্পসিবল, খুব কম হয় এরকম কিছু। ধর দেখি এমন একটা জিনিস যেটা দুদিকেই, একটা ডায়োড পেয়েছিস যা দুদিকেই ফরওয়ার্ড বায়াসে কাজ করছে, মানে দুদিকে পজিটিভ নিয়েই কাজ হচ্ছে, অলওয়েজ কন্টিনিউ, তার মানে সেটা গেছে, তার পোলারিটি নষ্ট হয়ে গেছে। অরিজিনাল ডায়োডে কি হবে, যে পজিটিভ সাইডটাতে আমরা যদি পজিটিভ ভোল্টেজ দিই তবেই কাজ করবে, আর নেগেটিভ সাইডটা যদি নেগেটিভ দিই তবেই কাজ করবে, আদারওয়াইজ উল্টো করলে কাজ করবে না। তার মানে কি, তার পোলারিটি আছে। আমরা এই ডায়োডটাকে ধর এখন আগে আমি এইটা দিয়ে চেক করে দেখাচ্ছি, এই যে এইটা দিয়ে চেক করে দেখাচ্ছি, দেখ এটা কি হবে, এটা এখানে দেখালে এটা চলবে, এটা কন্টিনিউটি রয়েছে। এবার সেটা আমরা চেক করে দেখাবো, দেখ দেখ জ্বলছে। এবার উল্টো করে দেখি, জ্বলছে? জ্বলছে না? এদিকটা করলে জ্বলছে, এই যে জ্বলছে, কিন্তু এদিকটা করলে জ্বলছে না, দেখ জ্বলছে না। তার মানে কি, যখন আমি পজিটিভ সাইডটা পজিটিভ দিকে দিচ্ছি তখন কিন্তু আলোটা জ্বলছে, তার মানে পজিটিভ বায়াসে, মানে ফরওয়ার্ড বায়াসে ওটার মধ্যে কন্টিনিউটি আছে, কিন্তু রিভার্স বায়াসে আমার ওটা জ্বলছেই না, তার মানে রিভার্স বায়াসে কোনো কন্টিনিউটি নেই। তার মানে কোনো একটা কন্টিনিউটি থাকা মানে কন্টিনিউটি প্রেজেন্ট। আর যদি দুরকম ভাবে দুটো এফেক্টে দুরকম কাজ করে তার মানে তার পোলারিটি প্রেজেন্ট, তার মানে এই ডায়োডটা ওকে আছে, ঠিক আছে? তো এইভাবে একটা ডায়োড ঠিক আছে কি ঠিক নেই সেটা চেক করা যায়। আমরা আবার সেকেন্ড বার চেক করবো, একই চেক, সেম চেক আমরা করবো মাল্টিমিটার দিয়ে। ওটা এমনি কন্টিনিউটি চেকার বলে, এলইডি বেস কন্টিনিউটি চেকার, সিম্পল কন্টিনিউটি চেকার। দেখ এটা আমি চেক করে নিলাম কন্টিনিউটি আছে কিনা। এবার দেখ কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এবার তোরা নিশ্চয়ই চোখের ভিতরে বুঝতে পারছিস, লালটা পজিটিভ কালোটা নেগেটিভ। এখন দেখ ডায়োডের দাগটা এদিকে আছে, ডায়োডের দাগটা এই দিকটাতে আছে, তাহলে এদিকে নেগেটিভ দিয়ে দেখতে হবে। দেখ কেসটা হচ্ছে যে আমি এটাকে নেগেটিভ আর পজিটিভ দিলাম কিন্তু তারপরে কোনো কন্টিনিউটি শো করছে না। কেন করছে না বলতো? কেউ লক্ষ্য করে বল কেন করছে না? আমি এরকম ধরে রয়েছি, বল কেন করছে না? সিম্পল জিনিসটা লক্ষ্য করে, এখানে দেখ, এখানে এটাতে কি লেখা আছে? কম লেখা আছে। দেখ এখানে রেডটা যেটা দেওয়া আছে তাতে কি লেখা আছে? কম লেখা আছে, কম। যে কোনো মাল্টিমিটারে যেখানে কম লেখা থাকবে, কম, দেখ কম লেখা আছে তো, রেডটা যেখানে দেওয়া আছে মাল্টিমিটারে যেখানে কম দেওয়া থাকবে, কম কথাটার অর্থ হচ্ছে
নেগেটিভ বা কমন, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি নেগেটিভ, আমি নেগেটিভে ভুল করে পজিটিভটা লাগিয়ে রেখেছি আর পজিটিভে নেগেটিভটা লাগিয়ে রেখেছি, যে কারণে আমি এটাকে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে করলেও এটা কিন্তু কোন রকম হচ্ছে না। এবার আমি কারেকশন করে দেখি ব্যাপারটা কি হয়। কারেকশন করছি, দেখ এটা এখানে লাগিয়ে দিলাম, এটা এখানে লাগিয়ে দিলাম, যার যেখানে থাকা উচিত সেটা লাগিয়ে দিলাম। কম মানে নেগেটিভ, কম মানে কমন আর কি। তো এখানে কেসটা কি কমন কেন বলতে দেয়, যখন 10 অ্যাম্পিয়ার ডিসি মাপা হয় সেটা এই পোর্টটা দিলে পোর্টটা চলে যাবে, ওই জন্য এখানে একটা স্পেশাল রেজিস্ট্যান্স এর একটা পোর্ট তৈরি করা আছে। শুধুমাত্র এই মাল্টিমিটার দিয়ে যখন 10 অ্যাম্পিয়ার ডিসি মাপবো তখন এই পার্টটা খুলে এদিকে লাগিয়ে দেবো। এবার এটাকে তো আমার শুনতে হচ্ছে না, নেগেটিভটা আমার শুনতে হচ্ছে না, সেই কারণে নেগেটিভটা দুটোর ক্ষেত্রেই কমন, এই জন্য কম লেখা আছে। জেনারেলি কম মানে নেগেটিভ, বোঝা গেল? তো দেখ এবার আমরা একবার কন্টিনিউটিটা দেখে নেব। হ্যাঁ এবার দেখ সেম জিনিস করছি, কিন্তু দেখ আমি কিন্তু ডায়োডটাকে কোনো রকম উল্টাইনি পাল্টাইনি কিচ্ছু করিনি। ডায়োডের এদিকে যেমন আগেরবার নেগেটিভ দিয়েছিলাম এদিকে পজিটিভ দিয়েছিলাম, একই জিনিস করছি আমি। দেখ এটা কন্টিনিউটির মতো সাউন্ড না করলেও বাঁ পাশে একটা ভ্যালু শো করছে। দেখ স্ক্রিনটা কি তোরা দেখতে পাচ্ছিস? স্ক্রিনে একটা, আচ্ছা দেখ এবার দেখ এক সেকেন্ড, এবার দেখ দেখতে পাচ্ছিস? এবার একটা ভ্যালু শো করছে, কিন্তু আমি যখন তুলে নিচ্ছি তখন কিন্তু কোনো ভ্যালু শো করছে না। যখন এটাকে এখানে দিচ্ছি তখনই একটা ভ্যালু শো করছে। তার মানে এর মধ্যে দিয়ে কোনো একটা কারেন্ট ফ্লো হচ্ছে। যখন আমি এটাকে এখানে ঠেকিয়ে দিচ্ছি, আচ্ছা এটা লুজ হয়ে গেছে, তাহলে এটাকে আমি ঠেকালে সাউন্ডটা পাচ্ছি, কিন্তু এখানে দিলে একটা ভ্যালু শো করছে। এবার তোদের কোশ্চেন হচ্ছে যে ওখানে ঠেকালে কেন সাউন্ডটা আসছে না, কেন অনলি ভ্যালু শো করছে? তার কারণ হচ্ছে এই যে কন্টিনিউটি চেকার, এটা কিন্তু আ কাইন্ড অফ রেজিস্ট্যান্স চেকার অলসো। মানে কন্টিনিউটি চেকারের ভেতরে যে সার্কিটটা করা আছে এটা এক ধরনের রেজিস্ট্যান্স চেকার। তো যখন ধর আমি এমনি ডাইরেক্টলি এটাকে ঠেকিয়ে দিচ্ছি, এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে? এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তাই ডাইরেক্ট শর্ট হচ্ছে, সেই কারণে আমরা সাউন্ডটা শুনতে পাচ্ছি। কিন্তু এই যে ডায়োডটা, এই ডায়োডটার ক্ষেত্রে পার্টিকুলারলি একটা রেজিস্ট্যান্স ভ্যালু আছে এর ভিতরে, ফরওয়ার্ড বায়াসের একটা রেজিস্টিভ ভ্যালু আছে, নিজস্ব একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। সেই কারণে আমরা যখন এটাকে ঠেকাচ্ছি জাস্ট একটা ভ্যালু দেখাচ্ছে কিন্তু কোনো সাউন্ড দেখাচ্ছে না। এবার তোরা বলতে পারিস যে আমরা বুঝবো কি করে? ওয়েল দেখ উল্টো করে দিচ্ছি আমি। দেখ কোনো কিছু দেখাচ্ছে কি? দেখ কোনো কিছু দেখাচ্ছে? কোনো কিছু দেখানো নেই, বুঝা গেল? তার মানে এটা পরিষ্কার বুঝতে পারছি যে ফরওয়ার্ড বায়াসে কি হচ্ছে, একটা রেজিস্ট্যান্স আছে ঠিক কথাই, কিন্তু তাও কারেন্ট ফ্লোটা হচ্ছে ওর মধ্যে দিয়ে। কিন্তু রিভার্স বায়াসে কি হচ্ছে, কোনো কারেন্ট ফ্লোই হচ্ছে না, রেজিস্ট্যান্সটা এত হাই যে রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লোই হচ্ছে না। তো এইভাবে বেসিক্যালি আমরা একটা ডায়োডকে মাল্টিমিটারের মাধ্যমে চেক করব। ওকে, দেখ এখানে আমার কাছে একটা এবার ছোট ডায়োড আছে IN4007 1N4007। দেখ এটার তুলনায় এটা কতটা ছোট বুঝতে পারছিস সাইজটা? দুটোই কিন্তু ডায়োড, একটা হায়ার ওয়াটেজের ডায়োড, একটা লোয়ার ওয়াটেজের ডায়োড। তো এটা থেকে এটা কতটা ছোট নিশ্চয়ই বুঝতে পারছিস, সাইজটা দেখলেই বুঝতে পারবি। তো আমরা এবার এই ডায়োডটাকে চেক করে দেখব কি হবে। দেখ এই ডায়োডটারও কিন্তু এই সাইডটা নেগেটিভ আছে, এই সাইডে দাগটা রয়েছে।
তো এবার দেখ এই ডায়োডটাকে আমি কি করব, প্রথমে ফরওয়ার্ড বায়াস করে দেখব কি হয়। দেখ একটা ভ্যালু দেখাচ্ছে কিন্তু কোনো কন্টিনিউটি দেখাচ্ছে কি, মানে কন্টিনিউটি সাউন্ড দিচ্ছে কি, জাস্ট ভ্যালুটা দেখাচ্ছে, কোনো আওয়াজ আসছে না, জাস্ট ভ্যালুটা দেখাচ্ছে। ওকে, তো আমি রিভার্সে দিয়ে দেখি, দেখ কোনো কিছুই দেখাচ্ছে না। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, ঠিক আছে। যে কোনো জিনিসেরই একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, এটা নিশ্চয়ই তোরা জানিস যে একটা টুকরো তারেরও কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। রো এল বাই এ দিয়ে তোরা যে অঙ্কগুলো পড়িয়েছিলাম মনে আছে নিশ্চয়ই। তো যে কোনো একটা জিনিস, এনিথিং উই আর ডিলিং উইথ দ্যাট হ্যাজ আ রেজিস্ট্যান্স। তো একটা ডায়োডেরও কিন্তু একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, বুঝা গেল? আচ্ছা নেক্সট এবার আমরা যেটা করব এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে দেখব। তো আমরা এখানে জাস্ট কুইকলি দেখ আমাকে যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কালার কোড ডিকোড করে করে আমরা যদি রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো বুঝতে হয় তাহলে সেটা অনেক টাইম লাগবে। একটা দুটো হয় আমরা দেখে একটু মাথা খাটিয়ে বলে দিতে পারি, কিন্তু যদি এতগুলো রেজিস্ট্যান্স হয় ইন দ্যাট কেস সেটা রীতিমতো প্রবলেমেটিক, তাই না? তো দেখ এখানে বিভিন্ন কালার কোডের রেজিস্ট্যান্স আছে, এখানেও তাই বিভিন্ন রকম রেজিস্ট্যান্সের সাথে আছে। নাও আমরা যদি এগুলোকে মেজার করতে চাই তাহলে আমরা কি করব? প্রথম কেসে আমি যেটা তোদের সাজেস্ট করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা আগে হায়ারটাতে দেব, মানে 2 মেগ হচ্ছে 2 মেগা ওহম হচ্ছে এখানকার হাইয়েস্ট রেজিস্ট্যান্স মেজারিং ক্যাপাসিটি। তো আমরা সেটাকে দেব, সেটাতে দিয়ে কি করব, সেটাতে দিয়ে আমরা রেজিস্ট্যান্সটাকে মেজার করার ট্রাই করব। এবার যদি দেখা যায় যে লোয়ার কোনো একটা ভ্যালুতে আছে, ধর 2 এম এ দিলাম, তার তলার রেঞ্জটা হচ্ছে 200 কে, এখানে এই যে এই মাল্টিমিটারটা আছে তার দেখ তলার রেঞ্জটা হচ্ছে 200 কে। এবার 2 এম এ দেওয়ার পর দেখা গেল আমার মিটারিং ভ্যালু আসছে 142/amp। তাহলে আমরা কি করব, তখন আমরা আমাদের জানা হয়ে গেল কোন রেঞ্জের রেজিস্ট্যান্স ওটা, তখন আমি তাতে দিয়ে মেজার করব। জেনারেলি 2m রেঞ্জে হলে প্রত্যেকটা জিনিস মেগা ওহমস এর হিসেবে দেখাবে, অর্থাৎ পয়েন্ট দিয়ে দেখাবে। তার নিচে হলে অন্য কোথাও 200k বা 20k, তখন সেগুলোর ভ্যালু কিন্তু কে তে দেখাবে, এটা মাথায় রাখতে হবে। আবার যখন ধর আমি সিম্পল ওহমসে আসি তখন সেটার ভ্যালু কিন্তু ওহমসে দেখাবে। এইটা মাল্টিমিটার টু মাল্টিমিটার ভ্যারি করে, বাট এটা কিন্তু এইরকমই ব্যাপার, মানে এটা মাথায় রাখতে হবে। দেখ এটার ক্ষেত্রে ভ্যালু রয়েছে ইয়েলো, ব্রাউন আর ব্ল্যাক। তার মানে এটার ভ্যালু কত বলতে, ইয়েলো, ব্রাউন আর ব্ল্যাক মানে এটা ব্রাউন নয়, এটা ভায়োলেট। ইয়েলো, ভায়োলেট আর ব্ল্যাক কত হয় তার মানে? এটার ভ্যালু তার মানে 47 হয়, 47 ওহম মাত্র। তাহলে এটা আমরা 200 ওহমস এর রেঞ্জে গিয়ে মাপবো। 200 ওহমস এর রেঞ্জে গেলাম, দেখ 200 ওহমস এর রেঞ্জে গিয়ে যখন আমি এটাকে মেজার করব, দেখ ভ্যালুটা আসছে 64.6, যেটা স্টেবল ভ্যালু আসছে সেটা হচ্ছে 64.6। তার মানে এটার অরিজিনাল ভ্যালু যেটা নোটেড আছে এর উপর 47 ওহম, সেটার থেকে এটার অরিজিনাল ভ্যালু অল্প একটু আলাদা আছে। অথবা এটাও হতে পারে যে মাল্টিমিটারের এই যে প্রোব, এই যে ধর এই প্রোবগুলো, এগুলোরও তো ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য ওই রেজিস্ট্যান্সটা এর সঙ্গে অ্যাড আপ হয়ে যাচ্ছে যেহেতু সিরিজে আছে প্রোবগুলো। সেই জন্য খুব কম ভ্যালু রেজিস্ট্যান্স মেজার করার জন্য আমরা রেজিস্ট্যান্স ব্রিজ ইউজ করি। সেটা তারা পরে মানে আমাদের এই সেমেতেই বোধহয় এটা আছে, সেটা আমি পড়াবো। তো জেনারেলি ছোট ভ্যালুর যে রেজিস্ট্যান্স গুলো সেগুলোকে কিন্তু আমরা
চেষ্টা করব তার একদম কাছাকাছি কোনো একটা ভ্যালু নিয়ে মাপতে। এখানে 200 ওহমস হচ্ছে সবচেয়ে লোয়েস্ট রেঞ্জ, তো সেটা দিয়ে আমরা মাপলাম। এই সেম জিনিসটাকে ধরেন হাইয়েস্ট রেঞ্জ দিয়ে মাপবো, 2 মেগা ওহমস দিয়ে মাপবো। 2 মেগা ওহমস দিয়ে মাপলে দেখ 0.000 বা 0.001 দেখাচ্ছে। কারণ এটা এতটাই ছোট ভ্যালু কম্পেয়ার টু 2 মেগা ওহম যে এটা ওর কাছে 0.01 বা 0.00 সমান। তাহলে নিশ্চয়ই এবার কথাটা বুঝতে পারছি যে কেন আমরা লোয়ার ভ্যালুকে সবসময় লোয়ার রেঞ্জ দিয়ে মাপবো আর কেন আমরা হায়ার রেঞ্জের ভ্যালুকে সবসময় হায়ার রেঞ্জ দিয়ে মাপবো। বোঝা গেল? তো এইটা গেল রেজিস্ট্যান্স মেজারমেন্ট। এরকম ভাবে আমরা অন্যান্য রেজিস্ট্যান্সও মেজারমেন্ট করতে পারি। দেখ এখানেতে ফ্রিকোয়েন্সি, টেম্পারেচার, আরো অনেক জিনিস মাপা যায়, ভোল্টেজ, হ্যাঁ কারেন্ট দেখ এখানে এসি কারেন্ট, ডিসি কারেন্ট, তোরা যেটা বলছিলি যে কিছু কিছু মাল্টিমিটারের ক্ষেত্রে দেখ এটাতে এসিও রয়েছে ডিসিও রয়েছে। এটা দিয়ে বেসিক্যালি অনেক কিছু মাপা যায়। এটা খুব দামি মাল্টিমিটার, মেট্রাভি কোম্পানি, ঠিক আছে? না না, এটা অনেক দামি, এটা খুব মানে ভালো কোয়ালিটির মাল্টিমিটার, অনেক দামি। এটা মেট্রাভি কোম্পানির মাল এটা, ঠিক আছে? তো এটা দিয়ে বেসিক্যালি আমাদের অনেক কিছু মেজার করা যায়, বহু জিনিস মেজার করা যায়। এটা দিয়ে টেম্পারেচারও মেজার করা যায়, তার জন্য আলাদা যন্ত্র আছে, সেটা দিয়ে টেম্পারেচারও মেজার করা যায়। তো বেসিক্যালি এই যে এই মাল্টিমিটার বা ধর ওই যে আমি যে মাল্টিমিটারটা দেখালাম, এদের দুটোর ক্ষেত্রেই যদি ধর ওটাতে তো এসি কারেন্ট মেজারমেন্টের সিস্টেম নেই, ঠিক আছে? আর এটাতে এসি কারেন্ট মেজারমেন্টের সিস্টেম আছে, কিন্তু আমরা কি জানি, আচ্ছা তোরা বলতো যে অ্যামমিটার, ধর এই দেখ আমার কাছে বেশ কিছু অ্যামমিটার আছে, ধর এটা হচ্ছে এসি অ্যামমিটার, সরি এটা ডিসি অ্যামমিটার, এটা হচ্ছে এসি অ্যামমিটার। দেখ দুটো ডিফারেন্স বুঝতে পারছিস? চিহ্নটা দেখ। হ্যাঁ, তো এই যে অ্যামমিটার গুলো, এগুলো দিয়ে কি করে মেজারমেন্ট করে? এগুলো দিয়ে মেজারমেন্টের সিস্টেম হচ্ছে, তোরা বল অ্যামমিটারটাকে কিভাবে কানেক্ট করে, সিরিজে না প্যারালালে? সিরিজে। তার মানে লোডের সঙ্গে আমাকে ডাইরেক্টলি ওকে কানেক্ট করতে হবে সিরিজে, তাই তো? এবার ধর তোর কোনো একটা কারেন্ট মেজারমেন্ট দরকার, এক্সিস্টিং সিস্টেমের কারেন্ট মেজারমেন্ট দরকার, তার তুই কারেন্টটা মেজার করবি কি করে? তাহলে তাকে তার উপরে বার করে তার মধ্যে মাল্টিমিটার লাগিয়ে তারপর কারেন্ট মেজারমেন্ট করতে হবে, তাই তো? বুঝতে পারলি আমি কি বলছি? ধর বাড়িতে একটা ফ্যান রয়েছে, ফ্যান রয়েছে একটা, সেই ফ্যানটা ধর লাগানো রয়েছে, তাহলে সেই ফ্যানটার সুইচিংটা কেমন আছে? মানে ধর সুইচ বোর্ড থেকে তারটা গিয়ে ফ্যানের মধ্যে জুড়ে গেছে ডাইরেক্ট। এখন সেই ফ্যানটা কতটা কারেন্ট কনজিউম করছে এটা যদি আমাকে মেজার করতে হয়, এটা মেজার করতে হলে আমাকে কি করতে হবে? এটা মেজার করতে গেলে আমাকে তাহলে ওই তারটা সুইচ বোর্ডের ভেতর থেকে খুলতে হবে, তারপর ওই সুইচ থেকে তারের মাঝামাঝি জায়গায় মাল্টিমিটারটাকে কানেক্ট করতে হবে, তারপরে কি আমরা মেজারমেন্ট করতে পারবো, তাই তো? এইবার এইটা তো যথেষ্ট প্রবলেমেটিক, এটা তো করা তো যায় না এইভাবে। কে তারটাকে খুলবে, কে ওটাকে কানেক্ট করবে, তো ভেরি প্রবলেমেটিক জব। সেই জন্য এইগুলোতে কারেন্টেরটা দেওয়া থাকলেও, দামিগুলোতে কারেন্টেরটা দেওয়া থাকলেও এইটা বেসিক্যালি ল্যাবে ব্যবহার করা হয়। এই যে মাল্টিমিটারটা দেখছি সেটা জেনারেলি ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা আমার বিভিন্ন রিসার্চের কাজে লাগে বলে এটা এখানে রয়েছে, কিন্তু জেনারেল জব ধর যারা ইলেকট্রিক্যালের কাজ করে তাদের কিন্তু এই মাল্টিমিটার দরকার পড়ে না। তাদের ওই আগের যে মাল্টিমিটারটা দেখলি তারা ম্যাক্সিমাম ওই মাল্টিমিটার ইউজ করে। ওকে, তো এইভাবে তার খুলে মাঝখানে মাল্টিমিটার লাগিয়ে কারেন্ট চেক করাটা তো বুদ্ধিমানের কাজ নয়। সেই জন্য একটা ডেডিকেটেড মাল্টিমিটার আছে যেটা দিয়ে কারেন্ট টেস্ট করা যায় কোনো রকম তার না খুলে, বুঝলি? সেটাকে বলা হয়, দেখাচ্ছি সেটা আমি, হ্যাঁ
দেখাবো দেখাবো আজকে এক্সপেরিমেন্ট করে দেখাবো তো সেটা আজকে কারেন্ট মেজারমেন্টে এক্সপেরিমেন্ট করে দেখাবো দেখ এই যে মিটারটা দেখতে পাচ্ছিস মিটারটা দেখতে পাচ্ছিস এই মিটারটা এই মিটারটাকে বলা হয় ক্ল্যাম্প মিটার বা টং মিটার বলা হয় এই যে ক্ল্যাম্প আছে একটা এই ক্ল্যাম্পটা দিয়ে বেসিক্যালি কারেন্ট মেজারমেন্ট করা হয় নন কন্ট্যাক্ট টাইপ কারেন্ট মেজারমেন্ট অর্থাৎ যে কোনো একটা তারের কারেন্ট ক্যারিং তার তার মানে সেটাকে এইটার মধ্যে দিয়ে যদি গলিয়ে দেওয়া হয় মানে এরকম ভাবে জাস্ট তারটা আছে তারটা যাচ্ছে তারটার মধ্যে এরকম ভাবে জাস্ট ঢুকিয়ে দেওয়া হলো এই তাহলেই কিন্তু এই কারেন্ট মেজারমেন্ট করতে সক্ষম এর আর অন্য কিছু দরকার পড়ে না বোঝা গেল দেখ সবাই দেখতে পাচ্ছিস জিনিসটা this thing is called analog multimeter ঠিক আছে এটার দিনের লোকজন যখন এতটা ডিজিটাল অ্যাডভান্সমেন্ট হয়নি তখন লোকজন এটা ইউজ করত দেখ মাঝখানে একটা কাঁটা রয়েছে ঠিক আছে এই কাঁটাটা মানে কাঁটাটা একদিক থেকে আরেকদিকে যেত আর এখান থেকে এরকম প্রোব আর এখন তো এরকম করে একটা একটা করে চ্যানেল চেঞ্জিং এর সিস্টেম হয়েছে তখন কিরকম ছিল তখন এটাতে এই প্রত্যেকটা জায়গায় একটা করে গুঁজে দিতে হতো প্রোব মানে ধর এটা হচ্ছে কমন এটাতে একটা প্রোব গুঁজে থাকতো আর আমার যেটা দরকার সেটাতে একটা করে প্রোব গুঁজে দিত ধর আমি 1000 ভোল্ট মাপবো তখন সেটা এখানে প্রোবটা গুঁজতে হতো ধর আমি 10 ভোল্ট মাপবো তখন এখানে প্রোবটা গুঁজতে হতো এটা কমন এখানে ডিসিটা এখানে নেগেটিভটা অলরেডি গোঁজা থাকতো তো এটা হচ্ছে বেসিক্যালি অ্যানালগ মাল্টিমিটার বোঝা গেল এবার দেখ মাল্টিমিটারের ক্ষেত্রে ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে সবচেয়ে প্রবলেম হচ্ছে যে জিনিসটা মেজার করা সেটা হচ্ছে এই জিনিসটা এটাকে কি বলে নিশ্চয়ই জানিস ক্যাপাসিটর ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে সবচেয়ে প্রবলেমেটিক হচ্ছে ক্যাপাসিটর মেজারমেন্ট করা মানে লিটারালি খুব অসুবিধাজনক ক্যাপাসিটরকে মেজার করা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কিন্তু অ্যানালগ মাল্টিমিটার যেটা ছিল অ্যানালগ মাল্টিমিটারের ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটর মেজারমেন্ট করাটা খুব ইজি ছিল কারণ এটা একটা নির্দিষ্ট টাইম অবধি একটা ভ্যালু শো করতো তারপর এটাকে ফল ব্যাক করতো মানে যখন ডিসচার্জ হতো তখন আস্তে আস্তে ফল ব্যাক করতো এরকম ভাবে তো ক্যাপাসিটরের ক্ষেত্রে এই জন্য আমাদের এইটা খুব প্রবলেমেটিক বাট তারপরেও করা যায় না তা নয় মোটামুটি ক্যাপাসিটরের ভ্যালু কত সেটা আমরা জানতে পারি না বাট ক্যাপাসিটরটা ওকে আছে কিনা সেটা আমরা কিন্তু মাল্টিমিটার দিয়ে চেক করতে পারি হ্যাঁ কিন্তু দেখ এই যে এবার হলো এটা আসলে এবার দেখ এবার দেখি ব্লিঙ্ক করলো এটা হালকা এই যে দেখ হালকা ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছিস তার মানে কি এখন চার্জটা নিচ্ছে এই দেখ আস্তে 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 ব্লিঙ্কিং রেটটা কমতে কমতে দেখ নিভে গেল একদম তার মানে এটা ফুললি এখন চার্জ কন্ডিশন এখন যদি আমি এটাকে উল্টো করে যদি এবার কানেক্ট করি দেখ একবার ও পুরো জ্বলে উঠবে দেখলি পুরো জ্বলে উঠলো নিয়ে দেখ এই দেখ আস্তে করে কমে গেল হলো তো এটা এখন আবার যদি আমি উল্টো করে ঘুরিয়ে করি দেখ একবার জাস্ট জ্বললো ব্লিঙ্ক করলো তারপর পুরো জিরো হয়ে গেল এইটা দিয়ে বোঝা যায় যে ক্যাপাসিটরটা ঠিক আছে কিনা এই দেখ ঠেকানোর পর জাস্ট জ্বলে উঠলো তারপর আস্তে করে কমে গেল বোঝা গেল এইটা হচ্ছে ক্যাপাসিটরের চেকিং এর প্রসিডিওর কিন্তু এটা খুব ঠিকঠাক প্রসিডিওর নয় বুঝতেই পারছিস কিন্তু আগেকার যে মাল্টিমিটার মানে যেগুলো অ্যানালগ মাল্টিমিটার তাতে কিন্তু এটা পরিষ্কার ভাবে বোঝা যেত কারণ কাঁটাটা আস্তে আস্তে ফল ব্যাক করতো এখানে যেমন ধরো আলোটা ঝপ করে নিভে যাচ্ছে ওখানে কাঁটাটা আস্তে 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 ফল ব্যাক করতো এটার ক্ষেত্রে আমরা যদি একইভাবে দেখ এখন কোনো কানেকশনই নেই দুটোর মধ্যে উল্টো করে দিই যদি
দেখ দেখ হলো তো, নিয়ে দেখ বন্ধ হয়ে গেল, তার মানে হচ্ছে এখন ডিসচার্জ হয়ে গেল। দেখ 1 হয়ে গেল আবার, মানে বিভিন্ন নাম্বার দেখাচ্ছিল, দেখ সেটা 1 হয়ে গেল। দেখ এখন আমি যতই যা কিছু করি এটা কিন্তু রিলিজ হয়ে গেল। তার মানে কি এটা আর এখন কাজ করছে না। ঘুরিয়ে যদি দিই, আবার যদি এটাকে উল্টো করে দিই পোলারিটিটা, দেখ এখনো কিন্তু নাম্বার দেখাচ্ছে, একটা সময় হতে হতে দেখ 1 হয়ে গেল, তার মানে পুরো ডিসকানেক্ট। ক্যাপাসিটরের ধর্মটাই এটা। ক্যাপাসিটর কি করে, দেখ ক্যাপাসিটর একটা চার্জ নেয়, ঠিক আছে, সেই চার্জটা নেওয়ার পর নিজে যতক্ষণ চার্জটা নেয় তখন তার ফেনোমেনাটা থাকে যেন কন্টিনিউটি, মানে যেন কানেকশন হচ্ছে তার মধ্যে দিয়ে। যখন ফুললি চার্জটা হয়ে যাচ্ছে তখন সে একটা ইনসুলেটরের মধ্যে বিহেভ করে। আবার যখন তাকে মানে একদম ব্ল্যাঙ্ক লাইনে যখন কানেক্ট করা হয় চার্জ অবস্থায়, তখন সে কি করে, চার্জটা আস্তে আস্তে ছেড়ে দেয়। তখন কিন্তু আবার তাকে দেখে মনে হয় যেন তার মধ্যে দিয়ে কন্টিনিউশন হচ্ছে। তো এই হচ্ছে ক্যাপাসিটরকে চেকিং এর পদ্ধতি। যদিও এটা খুব ঠিকঠাক পদ্ধতি আমি বলে মনে করি না, কিন্তু ক্যাপাসিটরটা ভালো আছে কিনা, ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা, সেটা এটা দিয়ে চেক করা যায়। এবার আমরা একবার ভোল্টেজ মেজারমেন্ট দেখে নেবো। এটা খুব পাতি জিনিস, এটা নতুন করে কিছু দেখার নেই। জাস্ট এখানে আমরা কোনো একটা ভোল্টেজে দিলাম, ধর এখানে ডিসি 20 ভোল্টে দিলাম, একটা ব্যাটারি নেব, ব্যাটারিটা কত ভোল্টেজ আছে সেটা আমরা চেক করব। এই পজিটিভে ঠেকালাম, নেগেটিভে ঠেকালাম, দেখ 1.6 ভোল্ট দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই তো ধরেছি, দেখ দুটো প্রোবকে দুদিকে ধরেছি, দেখ ওখানে 1.6 ভোল্ট দেখাচ্ছে। দেখ তাহলে এইভাবে আমরা ডিসি ভোল্টেজ মাপতে পারি। ওকে, এখানে আমাদের যে ব্যাটারি বা যেটা মাপতে হবে তার ভোল্টেজ রেঞ্জ অনুযায়ী সিলেক্ট করে নেবো। এখানে দেখ 200 মিলিভোল্ট থেকে 200 ভোল্ট অব্দি রয়েছে, তো আমরা যেটা দরকার সেটা সিলেক্ট করে নেব। দেখ এটা এরকম ভাবে ধরতে 1.6 ভোল্ট দেখাচ্ছিল, তো এটাকেই যখন আমি 200 ভোল্টের রেঞ্জে দিয়ে দেবো, দেখ এটা কত দেখাবে, 1.6 দেখাচ্ছে, কিন্তু মাঝে মাঝে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখ এখন 0.6, 1.2, 1.7 যখন যা পাচ্ছে দেখাচ্ছে, অর্থাৎ এরার আসছে। ওই জন্য জেনারেলি নিচেরটায় থেকে চেকিংটা করতে হবে। দেখ এটা পরিষ্কার একদম দেখতে পাচ্ছিস। দেখ এবারে তো আমি এসি ভোল্ট 750 দিলাম, এসি 750 ভোল্ট রেঞ্জে দিলাম। এবার একইভাবে আমি রাখবো, এটাতে একটা, এটাতে একটা রেখে দিলাম। এবার আমি অন করব। দেখ এটা যেহেতু একটু নতুন মাল্টিমিটার, একদম এটা যেহেতু বেশি ইউজ হয়নি, এবং সেই কারণে এটা কিন্তু 233 ভোল্ট যেটা দেখাচ্ছে, 233 বা 34 ভোল্ট, এটা কিন্তু এক্স্যাক্ট দেখাচ্ছে। এটা কিন্তু মোর অর লেস এক্স্যাক্ট দেখাচ্ছে, এক্স্যাক্ট। এই যে এটাকে আমি কানেক্ট করলাম, এটাকে যে আমি কানেক্ট করলাম, দেখ এই ব্যাটারিটাকে এটার সঙ্গে এরকম ভাবে ধরে যে কানেক্ট করলাম, এবার যখন আমি এটাকে এরকম ভাবে কানেক্ট করব, দেখ আমার একটা ভ্যালু দেওয়ার কথা। যেহেতু ভ্যালুটা হয়তো খুব ছোট, তাই আমাকে ভ্যালুটা দেখাচ্ছে না এরকম ভাবে। আরেকটু নামালাম এটাকে, দেখ এখনো কোনো ভ্যালু শো করছে না। দেখ এই এতক্ষণে শো করতে শুরু করেছে, তো এটা বেশিক্ষণ শো করছে না, মেবি এটা লুজ হচ্ছে। তো এটা মোটামুটি একটা এখানেতে 2 মিলি অ্যাম্পিয়ার মতো কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করছে। হ্যাঁ, তো বেসিক্যালি এইরকম ভাবে সিরিজে কানেক্ট করে আমরা কিন্তু ডিসি অ্যাম্পিয়ারটা মেজার করতে পারি। এসি অ্যাম্পিয়ার মেজারিং এর ক্ষেত্রে আমি তো বললাম এই একই ভাবে যেগুলোতে এসি অ্যাম্পিয়ার মেজারমেন্টের সিস্টেম আছে,
সেগুলোর ক্ষেত্রে একইভাবে সিরিজে কানেক্ট করে আমরা এসি অ্যাম্পিয়ার মেজার করতে পারি। দেখ এটাকে যখন আমি এখানে কানেক্ট করছি, এটা জ্বলছে, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাই এটা জ্বলছে। এখন যখনই কোনো একটা, তোরা পরে এটা পড়বি, আমি এটা ফার্স্ট ইয়ারই আমার পড়ানোর কথা ছিল, এটা শুনে যাওয়ার দরকার ছিল, সেটা কিন্তু হয়নি, আমি পড়িয়ে দেবো এটাই। সেটা হচ্ছে যখনই কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে তখন কি হয়, তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই তো? একটা তারের চারদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তোরা ওই ওরস্টেডের সুইমিং এক্সপেরিমেন্ট ওটার কথা জানিস নিশ্চয়ই। তো হ্যাঁ, তো একটা তারের মধ্যে দিয়ে যখনই কারেন্ট ফ্লো করছে তখনই তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেটা এসি হোক ডিসি হোক হোয়াটএভার। এবার মজাটা হচ্ছে যে যদি এসি কারেন্ট ফ্লো করে, দেখ ডিসি কারেন্ট ফ্লো করলে তো মিটেই গেল, তার পোলারিটিটা নির্দিষ্ট হয়ে যাবে, একদিকটা নেগেটিভ একদিকটা পজিটিভ হয়ে যাবে। কিন্তু যদি এসি কারেন্ট ফ্লো করে, যেহেতু তার ডিরেকশনটা প্রত্যেক বারে চেঞ্জ হয়, তাই তো? এসি কারেন্টের ক্ষেত্রে তার ডিরেকশনটা প্রত্যেক বারে চেঞ্জ হয়, সেই কারণে ওই যে ম্যাগনেটিক জায়গাটা তৈরি হবে তার পোলারিটিটাও কিন্তু বারে চেঞ্জ হবে, চেঞ্জ হতেই থাকবে। মানে একবার এটা পজিটিভ এটা নেগেটিভ, আবার মানে একবার এটা সাউথ এটা নর্থ, তারপরে ওটা সাউথ এটা নর্থ হয়ে যাবে, এরকম ভাবে চেঞ্জ হতে থাকবে, প্রত্যেকবার চেঞ্জ হতে থাকবে। এরকম ভাবে একটা তার রয়েছে, একবার পোলারিটিটা এরকম, আরেকবার পোলারিটিটা এরকম, একবার এরকম একবার এরকম, এরকম ভাবে চেঞ্জ হতে থাকবে। তার মানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ওই তারটার চারপাশে একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তো আমরা জানি যে যদি একটা কয়েলের কাছাকাছি একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে এই কোনো একটা কয়েলেতে কি হয়, কারেন্ট ইনডিউস হয়। তো এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে আমরা কারেন্ট মেজারিং ডিভাইস তৈরি করেছি, যেটা নন কন্ট্যাক্ট টাইপ, যেটাকে বলা হয় সিটি বা কারেন্ট ট্রান্সফরমার। তার কারণ কি, এটা একটা ট্রান্সফরমারের মতো কাজ করছে। মাঝখানের যে তারটা সেটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি হিসেবে কাজ করছে, আর যে ক্ল্যাম্পটা আমি ওর উপর দিয়ে পরিয়ে দিচ্ছি সেটা বেসিক্যালি ট্রান্সফরমারের সেকেন্ডারি হিসেবে কাজ করছে। বোঝা গেল এবার? এটা তোরা জানতে চাইছিস যে কিভাবে কাজ করছে। এই যে ধর ক্ল্যাম্প মিটারটা, এর মাঝখানে যে তারটা থাকছে, এই তারটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি, আর এইটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি। এবার দেখ এটা যদি আমরা দেখি খুলে, দেখ এর মাঝখানে একটা কোর রয়েছে, কোর, লোহার কোর। ট্রান্সফরমারে যেমন মাঝখানে লোহার কোর থাকে, এরও মাঝখানে কিন্তু একটা লোহার কোর রয়েছে। আর এই যে প্লাস্টিকের বডিটা, এর মধ্যে দিয়ে একটা তারকে পেঁচিয়ে একটা কয়েল করা আছে। বোঝা গেল? তার মানে এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি হিসেবে এটা কাজ করছে। ওকে, এবার আমরা মেজারমেন্টটা দেখব। প্রথমেই আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাম্পিয়ারেজটা আমরা কত অ্যাম্পিয়ারেজ, ধর এটাতে 200 অ্যাম্পিয়ারের বেশি কখনোই হবে না, তাই এটা আমরা লোয়ার রেঞ্জে সেট করে রাখলাম। ঠিক আছে, লোয়ার একটা রেঞ্জে আমরা এসি অ্যাম্পিয়ারটাকে সেট করে রাখলাম। ওকে, সেটাকে কি করলাম দেখ, মনে রাখবি এটা কিন্তু যে কোনো একটা তারে দিতে হবে। অর্থাৎ যদি ইনকামিং এবং আউটগোয়িং দুটো তারের মধ্যেই তোরা গলিয়ে দিয়ে থাকিস তাহলে কিন্তু এটা কোনো কিছু শো করবে না, যে কোনো একটা তারে দিতে হবে। ধর আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ওকে, ভ্যালুটা সবাই দেখতে পাচ্ছিস? তো এবার দেখ এই যে ল্যাম্পটা আমি ইউজ করছি এর ওয়াটেজ খুবই কম, সেই কারণে খুব লো একটা ভ্যালু দেবে। দেখ কোনো ভ্যালুই দিচ্ছে না, তার কারণ এর ওয়াটেজটা এতটাই কম যে ও ভ্যালুটা মেজারই করতে পারছে না। আমি জানতাম এটা হবে, তো সেই কারণে আমি যেটা করবো এখন, সেটা হচ্ছে আমি ল্যাম্পটা চেঞ্জ করবো। দেখ ল্যাম্পটা খুলে দিলাম। এবার আমি এখানে একটা
বড় একটা ল্যাম্প আমি খুঁজছি, বড় একটা ল্যাম্প আমি এখানে লাগাবো। দেখ আমার কাছে একটা বড় ল্যাম্প আছে, এই বড় ল্যাম্পটা আমি এবার এখানে লাগাবো। এটা আমার ঠিক জানা নেই, এটা বোধহয় 200 ওয়াটের, না 200 ওয়াট না, এটা 200 ভোল্টের। ওয়াটেজটার রিডিংটা পড়া যাচ্ছে না ঠিক করে। পাঁচশো ওয়াট হতে পারে। হ্যাঁ, তো দেখ এবার এটাকে আমি অন করব। এটা দেখ, তোরা দেখতে পাচ্ছিস 0.5, 0.5টা দেখতে পাচ্ছিস পরিষ্কার? ঠিক আছে, তার মানে 0.5 মানে কি? 0.5 মানে এটা 0.5 অ্যাম্পিয়ার। এবার 220 ভোল্ট ইন্টু 0.5 অ্যাম্পিয়ার পর কত হয়? ঠিক আছে, ওকে, তার মানে এটা 100 ওয়াটের বাল্ব। যেহেতু আরএমএস ভ্যালু সেহেতু এই 110 পথ আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 100 ওয়াটের বাল্ব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখানো সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে দেখ, এটা তো দেখলি দিব্যি কি সুন্দর রিডিং দিচ্ছে। সেম জিনিস দেখ, আমি এটাকে অন করলেই আবার রিডিং দেবে। অন করলাম, দেখ রিডিং দিচ্ছে। ঠিক আছে, এইবার এই সেম জিনিসটাকে আমি যদি দুটোর মধ্যে দিয়ে করিয়ে দিই, অর্থাৎ দুটোর মধ্যে দিয়ে যদি এটাকে গলিয়ে দিই, দুটোর মধ্যে দিয়ে গলিয়ে দিলাম। এইবার দেখ আমি যদি অন করি, কিছু দেখাচ্ছে? দেখ ভালো করে দেখ, 0 দেখাচ্ছে। কারণ আমি এই কথাটা আগেই বলেছিলাম যে যে কোনো একটা তারে তোদেরকে দিতে হবে, দুটো তারে দিলে কিন্তু কাজ হবে না। কারণ আমরা জানি যে কারেন্টের ফ্লোটা কিরকম হয়, এটা দিয়ে ধর এলো, এটা দিয়ে ব্যাক করে গেল, উল্টোটাও হতে পারে, ধর এটা দিয়ে এলো, এটা দিয়ে ব্যাক করে গেল, হোয়াটএভার। এবার যদি এটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে যেটা, সেটা ধর যখন নেগেটিভটা এদিকে হচ্ছে, মানে নর্থটা এদিকে হচ্ছে, এটার জন্য সেম টাইমে ব্যাক করে যাওয়া আউটগোয়িং পাথের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে তার নর্থটা কিন্তু এই দিকে হচ্ছে। ঠিক আছে, তার মানে সেম টাইমে এর সাউথটা এদিকে হচ্ছে, এর সাউথটা এদিকে হচ্ছে। তার মানে নর্থ সাউথ ম্যানিপুলেট করে গিয়ে 0 করে থাকছে, কাটাকুটি হয়ে গিয়ে। সেই জন্য যে কোনো একটাকে দিতে হয়। বোঝা গেল? বলো। কোনটা কোনটা? হ্যাঁ, এই যে বাল্বটা কতটা কারেন্ট কনজিউম করছে সেটা এখানে দেখালো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা ব্যাস,